বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গরাদ দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপর বাঁই বাঁই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটপট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটা তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের একটা বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাব মেশানো থাকে। বাদুড়ের চেহারাটাই মোটেই আমার বরদাস্ত হয় না। না পাখি না জানোয়ার, তার উপর ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, বাবারে, এইসব মিলিয়ে মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটা বাদুড় ঝোলায়মান। এই যে রীতিমতো বাড়াবাড়ি! ওটিকে বিদেয় না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলে না। এ বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে ইনি সিউড়িতে ডাক্তারি করতেন। শিউড়ি কেন? শিউড়ি কেন? কি করা হবে সেখানে? আগে বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দিরগুলি সম্বন্ধে আমি গবেষণা করছি। একটা বইও লেখার ইচ্ছে আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটা প্রামাণ্য বই পর্যন্ত লেখেনি। ওহো, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওই দিকে শখ? তা বেশ বেশ, কিন্তু শুধু শিউড়ি কেন? ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায়? আচ্ছা, যাই হোক, তুমি যখন থাকবে বলছো, পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? আমার একটা পেশেন্ট থাকতো ওই বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি দারোয়ান গোছে লোক একটি থাকে সেখানে দেখাশোনা করবার। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধেই হবে না। পয়সা কড়িও লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে ঝোমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম, তাও আবার তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে আমার। আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে। হলো তাই। কিন্তু মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, ওহে, কি নাম হে তোমার? আগে মধুসূদন বাবু। বেশ, তা মধুসূদন, ওই বাদুড় বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন, না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? তা তো খেয়াল করিনি বাবু, ঘরটা তো বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলে আপনিই চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি? না না, আর আসবে না। আর কি আসে, এ তো আর বাসা বাঁধেনি যে আসবে।
রাত্রিরে কোন সময় ফস করে ঢুকে পড়েছে, দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে, সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান। গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত জুড়ে ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশ ঝাড়ের উপর দিয়ে একটা গির্জার চূড়া দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু ওই দিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়া ইটের মন্দির আছে। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে শনশন শব্দ করে কি যেন একটা উড়ে আমবনের দিকটায় চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুড়টা আর নেই। যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজ কিছুটা এগিয়ে রাখা যেতে পারে। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে আরো খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো পুরনো বাগান হবে বলে মনে হয়। একটা লোহার গেটও রয়েছে। আরো খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভিতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। এমন সময় আমার পেছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটা মাঝবয়সী বেঁটে গোছের লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো কোট, একটা ছাই রঙের প্যান্ট আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আপনি বাদুড় জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলুম। এটা সে জানলো কি করে? আমার বিস্ময় ভাব দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুড়টিকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছি ছিলুম। ও তাই, বলুন। নমস্কার, আমার নাম জগদীশ পার্সিবাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটা ঘুরতে বেশ ভালোই লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন, রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপতে দেখলাম সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপখোপ থাকলে তো দেখতেও পাবো না। আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরার অভ্যেস আছে আমার। বেশ ভালোই দেখতে পাই। কিছুক্ষণ দুজনেই নীরবে হাঁটতে লাগলাম। তারপর লোকটি বলল, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? হ্যাঁ, কি? ভ্যাম্পায়ার
হ্যাঁ জানি, রক্তচোষা বাদুড়কে বলে ভ্যাম্পায়ার ব্যাট। গরু ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। শুধু বাদুড় কেন, বিদেশি ভুতুড়ে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত মানুষের গলা থেকেও রক্ত চুষে খায়, তাদেরও বলে ভ্যাম্পায়ার। আপনি একদমই ঠিক বলেছেন। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুড়ের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুড়ের প্রসঙ্গ তুলছেন কেন? আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আছেন তো কদিন? দিন 7 আছি। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। সন্ধ্যের দিকটায় গোরস্থানের দিকে এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহর কবর ওইখানেই আছে। কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে ভাবলুম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুড়ের উৎপাত যেমন অসহ্য, বাদুড় সম্পর্কে আলোচনাও তেমনি অতৃপ্তিকর। অনেক অন্য বিষয় চিন্তা করার আছে আমার। বারান্দা দিয়ে দেখলুম ভদ্রলোকটা অন্ধকার আমবাগানটার ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। বনের পেছনের ধান ক্ষেতের দিক থেকে শেয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমোট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুড়ের ভয়ে জানালাগুলো বন্ধ করে দিয়েছিলুম, সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। এই ভেবে পশ্চিম দিকে জানালাটা খুলে দিলুম। দেখলুম ঝিরঝির করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। বেশ অনেক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। চারিদিকে নিস্তব্ধ, শুধু একটানা ঝিঝি ডেকে চলেছে। পাশ ফিরতে যেই না জানালার দিকে চোখ পড়ল, অমনি একটা ভয়ানক দৃশ্য দেখে বুকটা ছ্যাঁত করে উঠল। সন্ধেবেলার সেই ভদ্রলোকটি জানালার গড়াতে মুখ লাগিয়ে আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো কেমন সরু সরু আর ধারালো। তারপর দেখলাম ভদ্রলোক 2 পা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন।